লাইফ ইজ বিউটিফুল এবং জীবন সুন্দর, সেই কথাগুলোই আসলে আমাদের এই আয়োজন থেকে প্রতিদিন বলি। দর্শক, ঈদ মোবারক। প্রতিদিনের মতো আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহমেদ রেজা। আমরা আমাদের এই আয়োজনে ইতিবাচক গল্পগুলো বলি, ইতিবাচক কথাগুলো বলি এবং দিন শেষে একটি বার্তা দিতে চাই আপনাদেরকে, জীবন সুন্দর। আমাদের এই আয়োজনে যে সমস্ত অতিথিরা প্রতিদিন হাজির হন তারা আসলে সেই ইতিবাচক কথাগুলো তাদের মতো করে বলেন, যেই সংকট পার করলে, যেই সমস্যাগুলো সমাধান হলে আমাদের জীবনটা সুন্দর হতে পারে, সেভাবেই আসলে তারা তাদের কথাগুলো বলেন। আমরা আজকেও সেটির ব্যত্যয় ঘটছে না। আমাদের যে অতিথিরা আছেন তারা আসলে সেই কথাগুলো বলবেন এবং যারা জয়েন করবেন নিশ্চয়ই আপনাদের খুবই পরিচিত এবং জনপ্রিয় তো অবশ্যই, এবং আমার খুব পছন্দের মানুষ। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাইবো শারমিন সুলতানা সুমি আপাকে, যিনি চিরকুট ব্যান্ডের লিড ভোকালিস্ট এবং লিরিসিস্ট এবং কম্পোজার অবশ্যই। এবং আমাদের সাথে আছেন শেখ রাজিবুল ইসলাম, যিনি চিত্রগ্রাহক, চিত্র ধারণ করেন এবং চলচ্চিত্রের যে চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের সেই চিত্রের যে কারিগর, তিনি হচ্ছেন আমাদের শেখ রাজিবুল ইসলাম। এবং আমাদের সাথে আছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, লাইফ ইজ বিউটিফুলে। এবং সবার কাছে যেই প্রত্যয় বা চাওয়াটা, সেটি হচ্ছে আমরা যে বিশ্বাস করি লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, সেটি না হয় আপনারাও বিশ্বাস করেন। সেটি আসলে জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে। সুমি আপা, আপনার কাছ থেকে শুরুটা করতে চাই ঈদ মোবারক তার আগে। আমরা বিশ্বাস করি যে জীবন সুন্দর এবং লাইফ ইজ বিউটিফুল, সেটি শত প্রতিকূলতা সংকট থাকলেও তার মধ্যেও আসলে জীবন সুন্দর, সেটা আমরা ভাবি, ধারণ করি। কি মনে হয় আপনার সেই জীবনকে নিয়ে, যেটিকে আপনি যাপন করেন, যেটিকে আপনি ধারণ করেন, জীবন কি সত্যি সুন্দর? জীবন তো অবশ্যই সুন্দর, কিন্তু আমার মনে হয় সব সময় সবার জন্য না আসলে। যেমন আজকে যার ধরেন আজকের এই পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আমরা সবাই এখনো ভালো আছি বলে আমরা, আমাদের কাছে হয়তো এখনো জীবন সুন্দর, কিন্তু আজকে যার বাবা মারা গেলেন বা আজকে যার মা মারা গেলেন বা আজকে কোনো আত্মীয় মারা গেলেন, তার কাছে কিন্তু আবার জীবন সুন্দর না। তো এটা আসলে খুবই আপেক্ষিক ব্যাপার, জীবন কিভাবে সুন্দর কার কাছে। বাট ডেফিনেটলি জীবন অনেক সম্ভাবনাময়, জীবন সবসময় আশাই বাজে এবং জীবন আমাদের প্রতিদিন নতুন নতুন নানা রকম চেহারায় আমাদের সামনে হাজির হয় এবং আমরা মানুষ হিসেবে সেগুলোর সাথে অ্যাডাপ্ট করে নিই প্রতিদিন। এভাবেই আসলে বেঁচে থাকার প্রতিদিনের মানে খুঁজতে খুঁজতে আমাদের জীবনকে সুন্দর বানাতে হয়, সুন্দর করতে হয় এবং সেই মন্ত্রটা আমাদের জেনে রাখতে হয় প্রতিদিন। সো ইয়েস, জীবন খারাপ না আসলে। খারাপ না, কিন্তু আপনার কি মনে হয় না যে সংকট প্রতিকূলতা থাকবেই, সেই প্রতিকূলতা সংকট জয় করে চলাটাই হচ্ছে জীবন, এবং এই জীবনের ছোট ছোট বোধগুলো অনুধাবন করা, অনুভূতিগুলোকে ধারণ করা, সেটি আসলে জীবনকে অন্যরকম একটা মানে দাঁড় করায়? তা তো অবশ্যই। প্রতিদিন মানে আমরা যেদিন জন্মেছি সেদিন থেকেই তো আমরা জানি যে জন্মিলে মরিতে হইবে। তো এই যে দুটো মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে সাথে নিয়ে আমাদের পথ চলা, এটা তো একদম জীবনের সাথে একটা কি বলা যায়, একটা বিল্ট ইন পার্ট। তো ডেফিনেটলি মানুষের জন্ম থেকেই প্রতি মুহূর্তে প্রতিকূলতা এবং প্রতি মুহূর্তে আমাদেরকে সেগুলো জয় করতে শিখতে হয় ভালোভাবে বেঁচে থাকার জন্য। জীবন ওই যেটা বললাম যে জীবন সুন্দর করার জন্য প্রতিদিন আমাদেরকে শিখতে হয় কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে সেই পরিস্থিতি থেকে উতরে আসতে হবে। সো এই সংকট নিয়েই চলতে হবে আসলে আমাদের জীবনে, আমাদের এছাড়া কোনো পথ নেই আসলে। নিশ্চয়ই রাজীব ভাই, আপনার কাছে ফিরতে চাইবো যে আপা বলছিলেন যে ইতিবাচক নেতিবাচক অনেক কিছুই তো জীবনে থাকবে, সেগুলোকে সাথে নিয়েই জীবনটাকে যতটুকু সুন্দর করা যায়, এবং সেই কথাটা আসলে আমরাও দিন শেষে এই আয়োজনের মাধ্যমে সেই বার্তাটুকু মানুষের কাছে দিতে চাই যে জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। সেটিকে আপনি কেমন ভাবে দেখেন? আমার কাছে যেটা মনে হয় যে জীবন অবশ্যই সুন্দর, এবং আমাদের জীবনে নেগেটিভ পজিটিভ দুইটা জিনিসই থাকে। এখন আমাদের আসলে খুবই ইম্পর্টেন্ট হলো আমরা কোন জিনিসটাকে বেছে নিব। আমরা আমাদের নেগেটিভ পার্টটাকে কিভাবে আমাদের জীবন থেকে একটু সরিয়ে রাখবো, এবং পজিটিভ পার্টটাকে আমরা কিভাবে আমরা হাইলাইটেড করব। তো আসলে আমরা আমাদের জীবনের আর্কিটেক্ট তো আমরা নিজেরাই। তো আমরাই আসলে জীবনটাকে আমাদের মতো করে সাজাতে পারবো। তো এর মধ্যে হয়তো অনেক রকম বাধা আসবে, বিপত্তি আসবে,
অনেক রকম সমস্যা আসবে, কিন্তু এগুলি থেকে জীবনকে সুন্দর একটা জায়গায় উত্তরণ নামই তো আসলে জীবিকা। তো আমার কাছে মনে হয় যে জীবন অবশ্যই সুন্দর, তো এটাকে সুন্দর করে দেখতে হবে, সুন্দর করে তৈরি করে নিতে হবে। মানে জীবন যে সুন্দর সেই পাথেয়টা আসলে নিজেরই করতে হবে, এরকম কি বিষয়টা? হ্যাঁ, ব্যাপারটা এরকমই যে আমরা আমরা বেসিক্যালি কি আমাদের জীবনে হবে সেটার অনেকাংশে সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে থাকি। তো আমি কোন পথে হাঁটবো, কি কাজ করব, আরেকজন আমার প্রতি কি রকম ব্যবহার করবে, সেটা কিন্তু আমরা নিজেরাই ঠিক করি। এটা কিন্তু আমরা নিজের অজান্তে হোক, যেভাবে হোক, এটা হলো আমরা নিজেরাই ডিসাইড করি যে আমার প্রতি আরেকজনের রিয়াকশন কিভাবে হবে। তো এইটা এইটা আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে দেখি এবং কিভাবে আমরা এই জিনিসটাকে ডিজাইন করি। একটা ভালো, আপনি নিজেও আসলে যে ভাবেন সেটি আসলে একটা পরিচয় করিয়ে দেয়া জীবনের সাথে, এবং সেটি আসলে এই আয়োজনের মূল লক্ষ্য। সুমন ভাই, আপনার কাছে ফিরতে চাইবো যে আপনি যখন নির্দেশনা দেন, যখন কিছু নির্মাণ করেন, অর্থাৎ চিত্রের মাধ্যমে যেটি ধারণ করেন, সে সময় বিভিন্ন গল্পের কথা বলেন, বিভিন্ন জীবনের কথা বলেন, সে সময় সেই জীবনকেও রাঙিয়ে তোলেন। ঠিক আপনার কাছে সেই সংজ্ঞাটা কেমন? জীবন আসলে সুন্দর? জীবনটা মানে এটা তো আসলে সারা পৃথিবীতে অসংখ্য ফিলোসফাররা লাইফ নিয়ে অনেক ব্যাখ্যা করে গেছেন। আমি আমার এই অঞ্চলের একজন ফিলোসফারকে বলতে পারি, লালন, যাকে আমি অনুসরণ করি আর কি আমার সেই শৈশব থেকে। তো লালনের একটা কথা আছে, সেটা আমার কাছে সবসময় মনে হয় জীবনের জন্য। যখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নাহি রবে, এমন মানব জনম কবে গো সৃজন হবে। তো এইটার ভেতর দিয়ে আসলে যে সৃজনের কথা বলে লালন, সেইটার ভেতর দিয়ে আসলে আমরা কি দেখতে চাই? জীবন তো আসলে নানা উত্থান পতনের ভিতর দিয়ে চলে, জীবনে আসলে ক্রাইসিস থাকবেই, আর এই ক্রাইসিসের ভেতর দিয়ে আমরা বেঁচে থাকবো। এই যে ধনী গরিবের যে ব্যবধান, আমরা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে একভাবে দেখতে পারি যে আমরা চাই যে আমাদের সোসাইটি একটা নির্দিষ্ট জায়গায় আমরা ধনী গরিবের যে ব্যবধান সেটা ঘুচায় আনবো। তো সেটা আমরা পারি নাই, সেটা সারা বিশ্বই হয়তো বারবার হয়তো সেই জায়গাটা থেকে অনেক দূরে থাকেন। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা আসলে যে সোসাইটির স্বপ্ন দেখি একজন শিল্পী হিসাবে, আমি আসলে মনে করি কৃষকের উৎপাদিত যে শ্রম, ওর যে কৃষকের যে ফসল ফলায়, ওর উৎপাদিত শ্রমের সাথে আমার শিল্পের ব্যবধানটা অনেক দূরের না। আমি ওটাকে খুব একই জায়গায় কানেক্ট করতে চাই। সো আমি যদি ওই উৎপাদিত শস্য এবং ওই কৃষককে মূল্যায়ন করতে পারি, তাহলে আমার আর্ট ফর্মেরও মূল্যায়ন হবে। আমার আর্ট ফর্মটা যদি শুধু শিল্পের জন্য শিল্প হয়ে থাকে, তাহলে সেটা কোনো কানেক্টিভিটি তৈরি করে না সোসাইটিতে। সো আমি আসলে আমার লাইফটা কিংবা আমার আশপাশের মানুষটা এরকম জায়গা থেকে দেখতে চাই, যেভাবে লালন দেখে গেছে, যেভাবে আরো অনেক বিখ্যাত লোকজন দেখে গেছেন, যে স্বপ্ন তারা দেখে গেছেন, আমরা আসলে সেই স্বপ্নের একটা ক্ষুদ্র বাস্তবায়ন আমরা ছোট করে হয়তো করতে পারি, কিন্তু আমাদের চারপাশের মানুষগুলো যদি এই ছোট ছোট করে চিন্তা করে, সোসাইটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ একটা কনসিয়াসনেস, কালেকটিভ কনসিয়াসনেস কাজ করে সোসাইটির ভেতরে। সো আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোট ছোট চিন্তা, এই চিন্তাগুলো সুমি যেভাবে বললো, রাজীব ভাই বললো, ওইটাই সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলবে। সো লাইফ আমার কাছে এরকম, শিল্পটাও এরকম। চিন্তার সমীকরণ আসলে একটা দারুণ প্রভাব ফেলে জীবনে, এবং সে কারণে জীবন সুন্দর হয়। খুব দারুণ ভাবে বলেছেন সুমন ভাই। আমরা সেই জীবনে এখন দেখছি যে বেশ কিছুটা সময় আমাদেরকে বন্দি দশায় কাটাতে হচ্ছে। সেটি একটি ক্রান্তি, এবং সেই ক্রান্তিতে পুরো বিশ্ব, যেটিতে আমি আপনি সবাই সময় পার করছি। সেই বন্দিকালীন সময় আসলে ঘরবন্দি যে থাকাটা, সুমি আপা, আপনার কাছে জানতে চাইবো যে আমার তো মনে হয় পুরো জীবনে কখনো এত দীর্ঘ সময় ঘরে আপনি কখনো থাকেননি, এবং স্বাভাবিকভাবে কোনো মানুষই সেটা থাকেনি যেটি আমরা এখন সময়টি পার করছি। সেই লকডাউনের সময় বা বন্দি জীবনে আমরা ইতিবাচক অনেক কিছুই দেখেছি। সেই সময়টাতে আপনি নিশ্চয়ই পরিবারের সাথে এত দীর্ঘ সময় অনেকটা সময় ব্যস্ততা দরুন হয়নি, কিংবা ছোটবেলা যেই সময়টা পার করে এসেছেন, যে একটা সময় বই পড়তেন, একটা সময় বিভিন্ন সিনেমা দেখতেন, সেগুলো ব্যস্ততার দরুন বড় হয়ে ওঠার পরে সেগুলো করা হয়নি, এবং আমাদের স্বাভাবিক জীবনে সেটা আসলে নেয়া বা এই যে চিন্তা ভাবনা করাটা একটু কঠিন ছিল।
এই লকডাউনের সময় সেগুলো অনেকে ফিরে পেয়েছেন, পরিবারের সাথে সময় দিতে পারছেন, মায়ের সাথে সম্পর্কটা গভীর হচ্ছে। তেমন কিছু কি ঘটেছে আপনার এই লকডাউনের সময়ে? আমি একটু বলে নিই, আপনি বলছিলেন না যে আমরা ঘরবন্দি, আমি আবার আমি ঘরবন্দি, আমার দেহ ঘরবন্দি হলো, আমার মন কিন্তু সবসময় বাউল ছিল। So আমার মন আসলে ঘরবন্দি না, সে যে কোনো সময় যে কোনো জায়গায় ট্রাভেল করছে। আর যেহেতু আমি টুকটাক লেখালেখি করি, সেহেতু আমাকে সব জায়গায় চলে যেতে হয় আসলে মনের মাধ্যমে। আমার একটা এখানে ইয়ে ছিল যে আপনি যদি এই টিপসটা একটু সবাইকেও দিয়ে দিতে পারতেন যে কিভাবে আসলে মনকে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আনা যায়, তাহলে মনে হয় সবারই উপকারটা বেশি হতো। ও সারাদিন বিছানায় ঘুমায় থাকতে হবে, বিছানায় শুয়ে থাকতে হবে, বিছানায় বসে বসে সব ভাবতে হবে, এটাই আর কি। বিছানাকেই সব বাড়িঘর বানায় ফেলতে হবে। তো এনিওয়ে, মানে আউট অফ জোক, যে আসলে ঘর, আমরা যদি এভাবে ভাবতে থাকি যে আমি ঘরবন্দি, তাহলে কিন্তু বিপদ আছে। সত্যি কথা, বিপদ। আমি আসলে সার্ভাইভ করতে পারবো না। স্পেশালি যারা কাজ করি আমরা, সুমনদা বা রাজীব বা সবাই, কাজের মানুষদের যদি এভাবে ভাবে, তাহলে কিন্তু আসলে, আর আমরা কিন্তু সব সিচুয়েশনেই একটা উপায় বের করে নিই, যে ঘরবন্দি থেকেও কিভাবে ঘরবন্দি না থাকার মতো করে আমরা থাকতে পারি। সো হ্যাঁ, একটা তো ব্যাপার আছে যে আমাদের ফ্যামিলিরা অনেক খুশি। স্পেশালি আমার ফ্যামিলি খুবই খুশি, কারণ আমাকে এত দীর্ঘ সময় তারা বাসায় পায়নি কখনো। এবং এটা খুবই আমার জন্য বেশি হয়ে যাচ্ছে, কারণ তার প্রতিদিন আমার কাছে রান্না খেতে চাই। তারা আমার উপরে নানা রকম তাদের ইচ্ছা চাপাই দিচ্ছে। সো এগুলো করতে হচ্ছে। বাট ইয়েস, ফ্যামিলির সাথে থাকার যে একটা আনন্দ, যে বন্ডিং, এটা আসলে এখন নতুন করে আবার আবিষ্কার করছি আমরা। আর ঘরে থেকে যেটা বলতেছিলাম, যে মানুষের সাথে এবং ফেসবুকের থ্রুতে এত বেশি এখন মানুষের কাছে থাকা হচ্ছে, শুধু ঘরের মানুষই না। আপনি দেখেন রাজীব বা সুমনদার সাথে কিন্তু এরকম আড্ডা আমাদের কালে ভদ্র বছরেও একবার হয় কিনা, কিন্তু আজকে কিন্তু হচ্ছে। হ্যাঁ, সো ফেসবুকের থ্রুতে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এখন আরো মানুষের কাছে অনেক বেশি থাকা হচ্ছে। তো এগুলো অনেক পজিটিভ পার্ট আমার কাছে মনে হয়। আর ছবি দেখা, বই পড়া, এগুলো তো টুকটাক হয়। আমি খুব বেশি একটা বই পড়ি না বা হয়ে ওঠে না, কিন্তু হ্যাঁ, টুকটাক ছবি দেখা হচ্ছে। ভয়ের ছবি বেশি দেখি, ভূতের ছবি। সারা রাত ভূতের ছবি দেখি, আর সারাদিন এরকম চোখ বড় বড় করে তাকায় থাকি ভয় এটা হচ্ছে। তো এইগুলোই আর কি কাটছে মোটামুটি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা তো বললেন। আমরা দেখছি যে বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন সেলিব্রিটিরা তারা ঘরবন্দি থাকার সময় বিভিন্ন ছবি পোস্ট করছেন। কেউ ঘর মুছছেন, রান্না করছেন, সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন। সেরকম কি কোনো কিছু ঘটেছে কিনা, এটি একটি বিষয়। আর একদম এই বন্দি সময়টাতে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন, এরকম কি ঘটেছে কোনো বিষয়? একদম নতুন কোনো সুমিকে পেয়েছেন? আমার ধৈর্য বাড়ছে অনেক, যা বুঝলাম। যে বাসায় এতদিন আসি, আগে হলে তো সবার সাথে চিল্লাচিল্লি করতাম, খারাপ ব্যবহার করতাম, এই কি হয়েছে, এটা না এটা না এটা না। আমি দেখো সবার সাথে বেশ সুন্দরভাবে ব্যবহার করতেছি। বাসার হয় না, বাসার লোকজনের সাথে আবদারের একটা জায়গা থাকে। সো ধৈর্য বাড়ছে অনেক। আর ওই যে যারা দেখতেছি সবাই সেলিব্রিটি, সবাই যে ঘর মুছে টুছে, আমি এগুলা করি নাই ভাই, একদম সত্যি কথা। আমি খুবই নবাবী স্টাইলে থাকি। আমার বোনগুলো এত ভালো, আমার ভাইটা ভাগ্নিগুলো এত ভালো যে ওরা আমাকে করতেও দেয় না। সারাক্ষণ ওরা কাজকর্ম করে, আমি ডিরেকশন দেই, না এটা এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে, ওই মোডে থাকি। বাট নিজেকে খুঁজে পাওয়ার বিষয়ে যেটা হয়েছে, যে একটা ব্যাপার খুঁজে পাইছি, সেটা হচ্ছে যে মানুষের এই যে দুর্দশা, এই কোভিড-19 আসার পরে আমি আরো বেশি শিওর হয়েছি যে আমি যে মানুষের জন্য কাজ করতে চাই বা মানুষের পাশে থাকতে চাই বেশি করে, থ্রু আমার আর্ট, এটাকে আমি চরমভাবে ফিল করতে পারছি ব্যাপারটাতে। হ্যাঁ, যে আমি আমাদের গানের মাধ্যমে অথবা অন্য কোনো কাজের মাধ্যমে মানুষের গল্প বলা, বিজ্ঞাপনের মাধ্যমে, সো সেটা আমি স্ট্রংলি আর কানেক্টেড, মানে আরো স্ট্রংলি আমি কি বলা যায়, আবিষ্কার করতে পারছি। এবং আমি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত যে আমি এগুলো করে যেতে চাই। হয়তো অনেক ক্ষমতা আমার নাই, কিন্তু যতটুকু ক্ষমতা আছে মানুষের পাশে থাকার, দুটো মানুষও যদি আমাকে দিয়ে উপকৃত হয়, সেটা আমি সারা জীবন চেষ্টা করে যাব। এটা আমি আবিষ্কার করেছি। দারুণ উপলব্ধি। রাজীব ভাই, আপনার কাছে ফিরবো যে আপনি যখন বিভিন্ন দৃশ্য ধারণ করেন আপনার ক্যামেরার মাধ্যমে, তখন সেটি আসলে আপনি আপনার মস্তিষ্কে ধারণ করেন আগে, তারপরে হচ্ছে আপনি ক্যামেরার মাধ্যমে সেটিকে
কোনো একটি ফরম্যাটে ফেলান বা বাস্তবে দেখান মানুষকে, আমরা সবাই যেভাবে দেখি, সেটিকে এই লকডাউন পরিস্থিতি যদি বলি, সেটিকে আপনি কেমন ভাবে মস্তিষ্কে নিয়েছেন, কেমন ভাবে এই পরিস্থিতিটিকে দেখছেন, এটি একটি বিষয়। সাথে এই যে বন্দি দশা বা চিন্তা ভাবনা করার সময় যদি বলি, সুমি আপার কথা সূত্র ধরে যে চিন্তা ভাবনা করার সময়টি বেড়েছে, সেখানে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন কিনা, পরিবারের সাথে সময়গুলো কেমন কাটছে? এই লকডাউনের মধ্যে যেটা হয়েছে যে এটা সবার এক ধরনের বাসায় থাকা লাগছে। তো এটা বেসিক্যালি এর মধ্যে অনেকেই হয়তো অনেক সমস্যা আছে, অনেক রকম প্রবলেম হচ্ছে, অনেকের কাজ করতে প্রবলেম হচ্ছে, অনেকের ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, কিন্তু আমি জিনিসটাকে একটু পজিটিভলি দেখার ট্রাই করছি। তো আমি যেটা ট্রাই করছি যে এই টাইমটা, এটা আমাদেরকে কি করছে, আমরা এত ব্যস্ত থাকি কিন্তু হয়তো সময়ের কোন একটা চাহিদায় আমাদেরকে বলছে যে তোমরা এখন থামো, তোমরা জাস্ট থামো, এত ব্যস্ততার কিছু নেই। হ্যাঁ, নিজেদেরকে নিয়ে ভাবো কি করছো, কারণ আমরা যেটা হয় কি, আমরা যখন ব্যস্ত থাকি তখন আমরা নিজেদেরকে নিয়ে কখনো ভাবার সময় পাই না। আমরা অনেক কিছু করার চেষ্টা করি, অনেক কিছু করি, কিন্তু অনেক কিছু হয়তো আমাকে আমার জন্য করি, অনেক অনেক কিছু হয়তো আরেকজনের জন্য করি, অনেক কিছু হয়তো বুঝে করি, অনেক কিছু না বুঝে করি। এই টাইমটা, এই পজটা আমার কাছে মনে হয় যে আমার নিজের জীবনকে অনেক বেশি গোছাতে সাহায্য করছে। আমার চিন্তা ভাবনা, আমার দেখার ভঙ্গি, আমার লাইফস্টাইল, সবকিছু আমার মনে হয় যে নতুন করে সাজানোর একটা সুযোগ আসছে। এবং এইটা আমার কাছে মনে হয় যে আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এই টাইমটা আমি হয়তো আর আমার জীবনে পাবো না, কিন্তু আমার ভবিষ্যতে আমি কি রকম কাজ করব, কিভাবে আমি আমার ক্যামেরার মাধ্যমে জিনিসপত্র দৃশ্যায়িত করব, এবং কিভাবে আসলে আমি মানুষের সাথে ইন্টারেক্ট করব, তো কিভাবে আসলে ভাববো, এই সব জিনিসগুলি আমার মনে হয় গুছিয়ে নেওয়ার একটা খুব ভালো টাইম। বাহ, শোন ভাই, আপনার কাছে ফিরবো যে রাজীব ভাইয়ের কথা অনুসারেই আপনি যখন নির্দেশনা দেন, তখন এই লকডাউন পরিস্থিতি কিংবা বন্দি দশা জীবন নিয়ে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, হয়তো সেটা যখন ভবিষ্যতে কাজ করবেন। অনেকে বলছেন, কেন একটাই বলছি, অনেকে বলছেন যে এই লকডাউন পরিস্থিতি মানসিক চাপ বাড়াচ্ছে তাদের মধ্যে, এবং সেই চাপটি বড় ধরনের প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ কাজে। আপনি এখন কিভাবে সেই সময়টি পার করছেন, সাথে যে প্রশ্নটি ছিল, এই যে সময়টি এখন পার করছেন সেটির প্রভাব কোনোভাবে, সেটি যদি ইতিবাচক ভাবে পড়ে সেটিও ভালো, নেতিবাচক ভাবে পড়লেও সেটি নিয়ে আপনি এখনই ভাবছেন কিনা? শব্দ প্রবলেমের কারণে অনেক কিছু শুনতে পারলাম না, কিন্তু যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমি কি হ্যাঁ, প্রশ্নটি আবার করব? আমি মনে হয় প্রশ্নটা এরকম যে লকডাউনের কারণে আমাদের কাজের জায়গা থেকে কোনো নেতিবাচক কিংবা আমাদের লাইফের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব কিংবা পজিটিভ ট্রু। সো এটা তো পড়াটা স্বাভাবিক, কারণ আমরা যেটা দেখলাম, আমি আমার বেড়ে ওঠার ভেতর দিয়ে কিন্তু এরকম সিচুয়েশন দেখিনি আমার জীবনে। আমি 71-এর, আমরা সবাই এখানে 71-এর পরবর্তী জেনারেশনের মানুষ। হ্যাঁ, সো যুদ্ধ দেখা হয়নি, যুদ্ধ গল্প অনেক পরে, আমরা একটু বড় হয়ে যাওয়ার পরে তারপরে স্কুলে পড়লাম, আমার বাবা মার কাছ থেকে শুনলাম, আশপাশ থেকে শুনলাম, সেখান থেকে। সো এইটা একটা ডিফারেন্ট পরিস্থিতি। আমার জীবদ্দশায় যে এরকম একটা ঘটনা আমরা দেখবো যে আমাদের ঘরবন্দি থাকতে হবে, এবং আসলে এই যে মহামারীর যে ভয়, সেই ভয়টা আমার থেকে বেশি ভয় আমার বাসায়, যেহেতু আমার বাবা মা থাকেন তাদেরকে নিয়ে, যে আমার বাবা মা সেফ আছেন তো, কিংবা আমাদের আশপাশে বন্ধু বান্ধব, আমি কাউকে হারাবো এইটার জন্য এক ধরনের প্রিপারেশন নিয়ে আছি মনে হচ্ছে। যে হ্যাঁ, মানে এই প্যান্ডামিকটা চলে যাওয়ার পরে মনে হবে যে আমার আশপাশের আমি অনেককে হারাবো কিনা, কিংবা আমি নিজেই আমাকে নিয়েও শঙ্কা। এইটার একটা প্রভাব তো আসলে সোসাইটিতে পড়ার কথা আমি আন্দাজ করতে পারি, যে আমাদের আচার আচরণের যে প্রবলেম, রাজীব ভাই যেটা নিয়ে কথা বলছিলেন, যে আমাদেরকে যে থামতে বললো প্রকৃতির সাথে আমরা সারাক্ষণই বিরূপ, মানে কোন, হ্যাঁ, প্রকৃতির থেকে আমরা দূরবর্তী জায়গায় থাকি। আমাদের প্রকৃতি দেখাও কিন্তু এখন আর দেখার মতো হয় না।
প্রকৃতি আর আমরা উপভোগ করি না। প্রকৃতিতে যখন আমরা যাই তখন আসলে আমরা শুধু ছবিই তুলি। প্রকৃতিটা সামনে দাঁড়িয়ে প্রকৃতিটাকে দেখা, কিংবা প্রকৃতিটা তো আসলে শুধু দেখাও না, প্রকৃতির প্রতি ভালোবাসা, ওটার ফিলিংটা তৈরি আমাদের ভেতর থেকে। আমরা অনেক যন্ত্র মানুষ হয়ে যাচ্ছি দিনে দিনে। তো সেই জায়গা থেকে তো আমি জানি না, আমার এক ধরনের ফিলিং তো তৈরি হয়েছে। আজকে যখন আমি লকডাউনে থাকলাম তখন আমি এটার উপর একটা লেখা ট্রাই করেছিলাম মাঝখানে, যে আমাদের এই অঞ্চলে কৃষকদের উৎপাদিত পণ্য, আমি আবার ওইখানে ব্যাক করলাম, সেইটা কিন্তু আমরা বিভিন্ন সুপার শপ আর দোকান থেকে কিনে ফেলি, কিন্তু আমরা কখনো সেইটা মাথায় থাকে না যে ও উৎপাদিত পণ্যের কতটুকু কৃষক পাইলো কিংবা কৃষক পায়। তো এই যে সমস্যা, আমরা যে ওদেরকে নিয়ে ভাবি না, আমরা শহরে আছি, ওনারা গ্রামে আছে, দূরবর্তী জায়গা থেকে কখনো এখানে আসি তার দাবির কথা বলতে পারে না। এই যে সামগ্রিক চিন্তা, এটা যদি আমার মাথায় ঢুকে থাকে, আমি শিওর অনেকের মাথায় এটা কাজ করে যে আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই। আজকে এরকম লকডাউন সিচুয়েশনে আমরা বাসায় বসে বসে ভাত খাচ্ছি, সবজি খাচ্ছি, মাছ খাচ্ছি, এগুলো কিন্তু কোনো দূরবর্তী গ্রাম থেকে আসা শস্য। আমরা কিন্তু আরামে আছি। মানে লকডাউন কিন্তু মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তের জন্য, যে কারণে যে শব্দ মালা এখানে বসানো হয়েছে, স্টে হোম, লকডাউন, হ্যাঁ, কোয়ারেন্টাইন, এই শব্দগুলা কিন্তু উচ্চবিত্ত কিংবা মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালদের জন্য, কিংবা মিডল ক্লাস শিক্ষিতদের জন্য। কিন্তু আমার আপামর জনসাধারণ কিন্তু এই শব্দগুলা জানে না। তারা কিন্তু অনেক দূরবর্তী জায়গায় আছে, তারা শিক্ষিত না। সো তাদের জন্য কোনো শব্দ ব্যবহার নাই। তার মানে আমরা আমাদের নিজেদের জন্য চিন্তা করতেছি। এখন আমরা এই চিন্তাটা আরো বড় করব কিনা, আমাদের মনস্তত্ত্বটা কি আরো গভীর হবে কিনা, আমার মনে হয় একটু হবে। মধ্যবিত্তরা, ইন্টেলেকচুয়াল মধ্যবিত্তরা যা ভাবে সোসাইটিতে সেটা ইম্প্যাক্ট ফেলে। এটা বরাবরই হয়েছে সারা পৃথিবীতে। যে কোনো বড় যুদ্ধ বলি, যে কোনো বড় ঘটনা বলি, সেখানে মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালরাই সামনের দিকে তাদের পথ প্রদর্শক হিসাবে ছিল সবসময়। তো আমি বিশ্বাস করি যে আজকে আমি আমার দেশটাকে নিয়ে যদি বলি, আমার সোসাইটিতে যেটা হচ্ছে, আমার মিডল ক্লাসরা, আমরা যারা তারা আমরা যারা আমার একটু পশ্চাৎ জায়গায় যারা আছে, যারা একটু পেছনে পড়ে আছে, তাদের জন্য যেন এই মহামারী চলে যাওয়ার পরে আমরা একটু ভাবি, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। সো আমার পরিবর্তনটা এতটুকুই। আমি আর পরিবর্তনটা কি, আমি সবাই সবার কাজে ফিরে যাবে, এক সময় সবাই সবার কাজ করবে, সুমি গান করবে, আমি ছবি বানাবো, রাজীব ভাই সিনেমাটোগ্রাফি করবে, কিন্তু আমরা একটু ভাববো আর কি। এইটাই পরিবর্তন, এই পরিবর্তনটা বড়। সেই পরিবর্তিত সময়ে আসলে আবার স্বাভাবিক অবস্থা আসবে কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন আছে, যেহেতু WHO এর একটি নির্দেশনা দিয়েছে যে আবার স্বাভাবিক অবস্থা কবে ফিরে পাবো সেটি নিয়ে আমাদের সবাই আসলে শঙ্কায় আছে। সেটি একটি স্বাভাবিক অবস্থা তো আসবেই, কারণ হচ্ছে ওই হলিউড ফর্মুলার অ্যাক্ট বলতে গেলে আসলে খারাপের পরে ভালো একটা ঘটনা ঘটবে। সো খারাপের পরে ভালো, অনেক সময় সাপেক্ষ হবে। এবার অন্তত আমাদের শিখে ফেলতে হবে যে এই সিচুয়েশন আমরা কিভাবে আসলে, রাজীব বলতেছিল না একটাকে, যে আমি ভাবতেছি যে আমার ক্যামেরা কিভাবে আমি, তো আমাদের এটাকে মাথায় রেখে আসলে শিখে ফেলতে হবে যে আমরা এর ভিতরে কিভাবে অ্যাডাপ্ট করব। এটা লম্বা সময়ের জন্য যেহেতু। সেখান থেকেই জানতে চাইবো যে এই যে ক্রান্তিটা এখন পার করছি, সেই ক্রান্তিতে ঈদ আসলো, আমাদের 26শে মার্চ গেল, আমাদের পহেলা বৈশাখ গেল, এক একটা উৎসব গেল। এই উৎসবগুলো আমরা বন্দি দশার মধ্যে কাটিয়েছি, এবং বাঙালি বলতে যে উৎসব প্রিয় জাতি, উৎসব মুখর জাতি, আমরা যেভাবে উদযাপন করি আমাদের উৎসবগুলোকে, সেগুলো অন্য একটি মাত্রায় নিয়ে যায় সবসময়। এবং ঈদের সেই উদযাপনটা তো আমাদের মধ্যে বাড়তিভাবে একটা আবেগের জায়গাও তৈরি করে, পরিবার পরিজনের সবার সাথে যে উদযাপনের জায়গাটি, সেটি আসলে এবার হয়নি। খুব আলাদা আলাদা ভাবে থেকেছে মানুষ, যদিও কিছু ক্ষেত্রে সেই নিয়ম ভেঙেছে অনেকে, তারপরেও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে বা ঘরের মধ্যে থেকে সেই উদযাপনটি করেছে। এমন পরিস্থিতিতে সেই জায়গাটি আপনার কেমন ছিল, কেমন করে ঈদ কাটিয়েছেন সেটি একটু জানতে চাইব। আমি আবার আমার একটা সুবিধা আছে যে আমি খুব অ্যাডাপ্ট করে নিতে পারি খুব তাড়াতাড়ি যে কোনো সিচুয়েশনে। কারণ আগে তো জীবন বাঁচতে হবে, তারপরে না উৎসব, তারপরে না 26শে মার্চ, তারপরে না ঈদ, তারপরে না, আগে তো মানুষ বাঁচতে হবে। সো আগে মানুষ বাঁচুক, তারপর আমরা এগুলো নিয়ে ভাববো। আমি যেহেতু এটা আসছে, আমি সেভাবেই ডিল করতেছি। যেটা বললাম যে আমি সবসময় খুবই পজিটিভ থাকতেছি, বাসার মধ্যেও আমার বন্ধু বান্ধব, আমার সাথে যারা কলিগ কাজ করে, আমি এখনো ওদের এত দৌড়ের উপর রাখছি কাজের জন্য, ওরা একটু রেস্ট নিতে চাচ্ছে যে না আমরা একটু সময় পাইছি, তা আমি কোনোভাবেই কাউকে অ্যালাউ করতেছি না। আমি নিজেও বসে থাকতেছি না, কন্টিনিউয়াসলি আমি লিখতেছি, শুট করতেছি, গান বানাচ্ছি, প্রজেক্ট বানাচ্ছি,
কারণ আমার সবসময় একটা ভয় আছে যে আমার ভিতরে যদি এই হতাশাটা ঢুকে যায় একবার, যে আমাদের কি হবে বা আমাদের এই সিচুয়েশন থেকে আমরা কিভাবে বের হব, তাহলে আমি আর কাজ করতে পারবো না। তো এই সময়টা তো সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন মনোবলটা শক্ত রাখা, একদম একে অন্যের পাশে থেকে বিভিন্ন ভাবে। মানে আজকে যদি আমার মনে হয় যে রাজীবের সময়টা আমার দরকার বা নিকোলের সময়টা আমার দরকার, আমি ওদের ফোন করে জ্বালাবো যে ভাই কথা বলো আমার সাথে। কারণ ভালো থাকতে হবে। আমার কাছে ওইটাই মনে হয় যে অ্যাডাপ্ট করে নেওয়া। এবং এটা মানুষের প্রবলেম হওয়ার কথা না। মানুষ কিন্তু প্রথম সৃষ্টির শুরু থেকেই সবসময় যে পাথর ঘষে ঘষে আগুন জ্বালায় জ্বালায় যখন রান্না করে খেত, যখন কাপড় চোপড় ছিল না পরার, সেখান থেকে আজকে আমরা কোন জায়গায় আসছি। তো মানুষ তো বাধা পার হয়েই যাবে সবসময়, তাই না? তো এই সময় খুব পজিটিভ থাকাটাই সবচেয়ে জরুরি আমার কাছে মনে হয়। এবং সুমন ভাই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে যারা সুবিধা বঞ্চিত মানুষ, যাদের কারণে আমরা আসলে বেঁচে থাকি, এই যে কৃষক, শ্রমিক বা যারা এখনো কাজ করছেন, তাদেরকে নিয়ে ভাবার যে সময়, এই সময়গুলো কিন্তু আমাদের এখন আসছে। হ্যাঁ, এবং এই আমরা যে পজিটিভ থাকবো এই সময়ে, তাদেরকে ইনক্লুড করেই আমাদের চিন্তা ভাবনা কাজগুলো আগাইতে হবে এই সময়টাতে। আমার কাছে সবসময় এরকম মনে হয়। চিন্তার পরিসরটা বাড়াতে হবে, যেটি একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষের খোঁজ নেওয়া যায়। সুমিপা, এই যে আপনি বলছিলেন যে এই সময়টাতে আপনি দারুণভাবে লিখছেন, সুর করছেন, পরিস্থিতি বিবেচনায় সেগুলো কি আসছে আপনার লেখায় কিংবা আপনার সুরে? সেগুলো নিয়ে কি লিখছেন কিনা? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কথা বলছেন, যে এই কারণে দেখা যায় যে আমি একটা চর্চা আমি সবসময় করছি, আমার কখনোই খুব অ্যাবস্ট্রাক্ট আর্ট যেগুলো, সেগুলো আমাকে কখনোই টানতো না। কারণ আমার সবসময় মনে হতো যে এগুলো মানুষের কাজে আসে না। মানুষ মানে একটা অ্যাবস্ট্রাক্ট ছবি, উইথ ডিউ রেসপেক্ট, মানুষ দাঁড়ায় আছে কিন্তু বুঝতে পারতেছে, মানে কানেকশন হচ্ছে না। বা একটা এমন গান লিখলাম যেটা মানুষ বুঝতেই পারলো না, তো ওই আর্টের আসলে কোনো আমার কাছে ভ্যালু নাই। সো আমি সবসময় চেষ্টা করি এমন সহজভাবে কথা বলতে বা লিখতে যেটা মানুষের কাজে আসবে, হ্যাঁ, একটু হলেও কাজে আসে। সেটা হোক সংগ্রামের, হোক ভালোবাসার, হোক প্রেমের, হোক দ্রোহের, যে কোনো। সো আমি আমার লেখা বা আমাদের গানে, আমাদের চিরকুটের গানে আমরা সবসময় চেষ্টা করি ইজি গোয়িং ব্যাপারটা, যেটা সহজ, মানুষের কথা বলে, হ্যাঁ, এই জিনিসগুলো রেখে কাজ করা। সো আপনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন যে এগুলো কি আসলে মানুষের কাজে আসবে কিনা। ইয়েস, আমি খুব চেষ্টা করি ভাই। হয় সব সময় হয় কিনা জানি না, বাট চেষ্টা করি আসলে। নিশ্চয়ই সে চেষ্টার বাস্তবায়ন তো অবশ্যই করতে। রাজীব ভাই, কেমন করে কাটলো ঈদের সময় এমন পরিস্থিতিতে? সময়টা তো আসলে কারোর জন্য খুব একটা ভালো না। এখন আমার কাছে যেটা মনে হয় যে ঈদটা মানে ঈদের সময়টা আমি যে সুস্থ আছি, বাসায় আছি, সেফ আছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার মনে হচ্ছে। কারণ আমার থেকে আসলে অনেক বেশি খারাপ লোকজন আছে। সো ঈদটা আসলে যে আমি সুস্থতার সাথে ঈদটা পালন করতে পেরেছি, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে মানুষ একটু তাদের আনন্দগুলি থেকে অথবা কোনো ফেস্টিভ্যাল থেকে একটু বিরত থাকতেই পারে। হয়তো এই সময়টা হয়তো কেটে যাবে, কিন্তু এখন আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই সুস্থ আছি কিনা, ঈদে আমরা সবাই সুস্থ আছি কিনা। তো যারা ঈদে সুস্থ আছে তাদের জন্য একটা বড় ব্যাপার যে ঈদটা তারা সুস্থভাবে পালন করতে পেরেছে। সো আর আমার কাছে মনে হয় যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা সুমন ভাই বলছে, আমি আবার সুমন বলছে, আমি একটু মেনশন করতে চাই। সেটা হচ্ছে যে এই আমাদের যে ঘরে থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু পুরোপুরি উচ্চবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত একটা ব্যাপার, যে আমরা ঘরে আছি, আমরা সুস্থ আছি। কিন্তু যারা নিম্নবিত্ত আছে তাদের আসলে আমরা আরো বেশি তাদের প্রতি যত্নবান হওয়া দরকার। তাদের অবস্থা হয়তো অনেক বেশি খারাপ, যেটা হয়তো আমরা হয়তো মিডিয়াতেও আসতেছেন, আমরা হয়তো তাদের খবরগুলি ঠিক মতো জানতেও পারছি না। তো এই সময়টা আমাদের সবারই আসলে উচিত যে তাদের পাশে দাঁড়ানো, এমন কিছু একটা করা যেটা আসলে কারণ তারা যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচবো না খুব সহজে। আজকে যদি কৃষক যদি ফসল উৎপাদন না করে, আমি কিন্তু বাসায় বসে না খেয়ে মারা যাবো। হ্যাঁ, তো এটা একটু স্বার্থপরতার মতো বললাম যে আমাদের নিজেদের জন্য হলেও তাদেরকে করা উচিত। জিনিসটা এরকমও না, তাদেরকে বেসিক্যালি
তারা তো আমাদের আমাদের কি বলবো যে তারা তো আমাদের সোসাইটিকে সার্ভ করছে, তারা তো আমাদের সমাজটা বাঁচিয়ে রেখেছে, তো তাদের প্রতি অনেক গুরুত্বপূর্ণ হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো যে ঈদে আমি পার্সোনালি আসলে যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের ঈদের যেমন এখন মসজিদে যাওয়াটা খুব রিস্কি, তো আমরা আমাদের ভাইটাই মিলে একসাথে থাকি, তো আমরা যেটা আমি যেটা চেষ্টা করেছি সেটা হলো যে বাসায় একটা ঈদের ছোটখাটো একটা জামাত করার জন্য। তো এটা আমার মা খুব খুশি হয়েছে অনেকদিন পরে যে আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়তে পেরেছি। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট। ইমাম কি তুমি ছিলা নামাজে? না আমি ছিলাম না, আমার ছোট ভাই ছিল। আচ্ছা, নাইস। সুমন ভাই, রাজীব ভাই বা সুমন ভাই, আপনি যেভাবে বলছেন যে আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটটা আসলে অতটুকু সমর্থনযোগ্য নয় যে লকডাউন পরিস্থিতি আমরা কন্টিনিউ রাখবো বা সেই পরিস্থিতিতে সবাই একসাথে সার্ভাইভ করতে পারবো, এমন পরিস্থিতিতে ঈদ এসেছে এবং সেই ঈদে আমরা ঈদটা পারও করে ফেলছি। একটা সময় যেত আপনার এই ঈদের সময় দারুণ ব্যস্ততার দম নেবার সময় পেতেন না, এরকমও হতো। সেই ঈদে একদম ঘরবন্দি অবস্থায় থাকলেন, কেমন ভাবে কাটলো? সেটা তো মানে এটা প্রত্যেকটা ঈদ এক এক রকম কিংবা ফেস্টিভ্যাল এক এক রকম পার্সপেক্টিভ থেকে হয়। তো এবার ঈদটা এরকম হলো, আমি মনে করলাম আর কি যে এটা তো আসলে বেশ কয়েক মাস থেকে ধরে হচ্ছে। তো আমি অনেক আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে এবার ঈদে আসলে ঈদের আগে কোনোভাবে এই পরিস্থিতি ঠিক হবে না। সো যথারীতি তাই হয়েছে, এবং আমি ধরে নিতে পারি নেক্সট ঈদেও আমাদের এরকমই যেতে পারে। সো এর হয়তো বা নেক্সট ঈদ আস্তে আস্তে আমাদের হয়তো একটু একটু করে কাজ শুরু হয়ে যাবে, হতে পারে, আমি ধরে নিতে পারি। কিন্তু তার মানে এই না যে ঈদের আনন্দ যেভাবে হয় প্রতি বছর সেইটা আমার মনে হয় না যে এই বছরে আমরা সেটা করতে পারবো। আমি আমার ঘরের মধ্যে ছিলাম, আমার ঠিক আমি এই নিকেতনে থাকি, পাশাপাশি আমার অফিস। সো অফিসে কেউ নেই, ওখানে আমি এডিট করতাম মাঝে মধ্যে যে, তো আমি এবং আমার যে এডিটর ও থাকে ওখানে। সো আমরা দুইজন ঈদের দিন দুপুর থেকে রাত 8টা-9টা পর্যন্ত গল্প টল্প করে তারপর আবার বাসায় ফিরে গেছি। এটাই আমার ঈদ আর কি, মানে। আর বাসায় সবাই ছোট করে একটা জানতে চাইবো যে এই ঈদটা তো গেল, আমি যে কোনো ঈদের একটা ছোট্ট মজার ঘটনা শুনতে চাই সুমন ভাই। মজার ঘটনা? আমার লাইফে মজার ঘটনা কম। আচ্ছা, মজার ঘটনা সুমি কিংবা রাজীব ভাই থাকতো। আমি এমনি একটু মজা টজা কম হয় আর কি আমার লাইফে। ছোট করে মজা বা খারাপ কোনো ঘটনা থাকলে সেটাও ছোট করে বলতে পারেন। মজার ঘটনা, খারাপ মজা মানে ছোটবেলায় তো অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, সেগুলো মজার কিনা মানে সে বললে খুব মজার হয় না। এটা বললে মজার হয়। ছোটবেলায় অনেক মজার ঘটনা ঈদে। সুমি কিন্তু আমার বন্ধু ইউনিভার্সিটি লাইফের, আমরা শৈশবের বন্ধু। সো সুমি আমার শৈশব জানে। সো আমরা যেটা করতাম যে ঈদের সময় চারুকলায় থাকতাম, ওইটা আমাদের চারুকলা যে কেন থাকতাম এটা আমরা জানি না, কিন্তু ঈদের দিন সকাল 10টা-11টার দিকে আমরা চারুকলায় চলে যেতাম এবং চারুকলায় যে ওই একই ছবি আঁকতাম যে ছবি আমাদের ক্লাসে থাকতো। তো আমাদেরকে দেখে সবাই হাসাহাসি করতো যে ওরা 2-3 জন কি পাগল নাকি, মানে ঈদের দিন মজা করবে, এই সেই করবে ওরা। কিন্তু আমাদের এটা একটা ভাব ছিল ছোটবেলায়, আমরা ওই ইউনিভার্সিটি লাইফে আমরা বলতাম আমাদের একটা কাজের জায়গা ছিল, তো আমরা বলতাম আমরা সক্রেটিস। সো আমরা এটা হচ্ছে এথেন্স বাসী, এখানে থাকেন। সো নিজেদের একটা ওই ছোটবেলায় বেশি পাকনা হয়ে গেলে যেটা হয় আর কি, অল্প বয়সে পাকনা হয়ে যাওয়ার কারণে অনেক ভারী ভারী কথা বলতাম, ওইটা ইমপ্রেস করার জন্য বলতাম। ওইটা খুব যে কথা বলতো না তখন, এই যে এত কথা, হ্যাঁ আমি কথা বলতাম না, আমাদের মধ্যে কথা বলতো আমার বাকি যারা বন্ধু আছে তারা সবাই কথা বলতো। ব্যাপারটা আছে না যে আরে কথা বলবে তো সাধারণ মানুষজন, আমরা কেন কথা বলবো? হ্যাঁ স্টুডেন্ট লাইফের পার্ট, ওইভাবে আমরা ঈদ পালন করতাম, ওইটা ইন্টারেস্টিং। মানে কখনোই ঈদ মানে ফ্যামিলি সবার সাথে ঘুরতে যাওয়া, এটা আমি একেবারেই করিনি। ঈদ মানে ইউনিভার্সিটি লাইফ কিংবা তার পরবর্তীতেও ওই চারুকলায় যে বসে থাকা, ছবি আঁকা, আড্ডা মারা, ওইটাই আমাদের ঈদ।
সো ওটার মধ্যে কেন যেন আমরা আনন্দ খুঁজে পাইতাম, সেই আনন্দ আসলে ব্যাখ্যা করা যায় না। সে আনন্দ মনে হয় এখনো অনেকেই পায়। আমি একটু আগে মানে পেশাগত কারণেই একটা বিষয়ে স্টোরি করছিলাম, তো সেই একজনকে জিজ্ঞেস করেছিলেন লকডাউন পরিস্থিতির পরবর্তী সময় সে আসলে কি করতে চায়। সে আমাকে বলে পাঠাইছে, একটা ইন্টারভিউ পাঠাইছে যে আমি অবশ্যই চারুকলায় যেতে চাই, আমি অবশ্যই চারুকলার বকুলতলায় বসে থাকতে চাই এবং আমি অবশ্যই চারুকলার বকুলতলায় গিয়ে আড্ডা দিতে চাই। তার 3টা লাইন পাঠাইছে সে রেকর্ড করে, এবং 3টা লাইন হচ্ছে এরকম। তবে সুমিপা আপনার সত্যি কথা কি সুমনদা, দেখছেন কিনা যে চারুকলার সামনে তো আর এখন ওই বিউটিটা নাই। ফ্লাইওভার তো না, এটা কি মেট্রো রেল, রাইট? মেট্রো মেট্রো রেলের পুরা সৌন্দর্যটা একদম শেষ, মেট্রো রেল, হ্যাঁ একদম নাই, গাছ টাছ পড়ে গেছে, মনই খারাপ হয় এখন চারুকলার সামনে গেলে আসলে। ভালো তো, এখন বলবে যেমন আগে যেমন বলতো যে হ্যাঁ। বকুতলা নিচে বসে আছি, এখন বলবে যে মেট্রোর নিচে বসে আছি। মেট্রো রেলের তলায় বসে আছে। সুমিপা আপনার কাছ থেকে একটা ওখান থেকে আর মজার আকাশটা ঘটনা দেখা যাবে শুনতে না। চাইবো ছোট্ট করে। হ্যাঁ ভাই, কি? আপনার কাছ থেকে একটা মজার ঘটনা শুনতে চাইবো ঈদ কেন্দ্রিক। আমিও না ওই মজার ঘটনা নিয়ে খুবই কনফিউজ আসলে, কোনটা মজার ঘটনা। মজার ঘটনা তো নাই আসলে, সত্যি কথা, ওরকম আলাদা করে মজার ঘটনা নাই। কিন্তু মজার ঘটনা কি বললে আর মজা থাকে? আমার মনে হয় মজার ঘটনা হ্যাঁ, মানে আলাদা এই মজার ঘটনাগুলি আপনার ছোটবেলায় মজা লাগতো, এখন আর খুব একটা মজা লাগে না। কিন্তু আমার মনে হয় হচ্ছে ব্যাপারটা বললে আসলে মজা লাগে, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় অনেকগুলো, আপনি রাজীব ভাই কথা বলছিলেন যে অনেক কিছু আমরা করে ফেলছি না বুঝে। হ্যাঁ, না বুঝে তো অনেক কিছু করে ফেলি, তো এটা এখন যখন বুঝি যে এটা তো আসলে এরকম হওয়ার কথা না, এটা দিয়ে এরকম করে ফেলছি, ফলে এগুলো আসলে মজা আসলে তৈরি করে আমার কাছে মনে হয়। একটা জিনিস আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে আমার ছোট ছিলাম তখন আমরা জুট মিলে ছিলাম খুলনায়। তো আমার বোন এত এফোর্ট দিয়ে আমার জন্য জামা বানাতো, এবং এটা ছিল আমার ছোটবেলার সবচেয়ে বড় সারপ্রাইজ। সেটা হচ্ছে যে আমরা জুট মিলে যেহেতু ছিলাম, অনেক ফ্যামিলিজ, তাদের আবার অনেক বাচ্চা কাচ্চা, তো আমার জামাটা যাতে বেস্ট হয়, আমার বোন ঘুমাতো না, মানে লিটারালি ঘুমাতো না, এবং এত সুন্দর সুন্দর, এবং ওটা ঈদের সকালেই সে আমাকে দিত জামাটা, দেখাতো না। হ্যাঁ, তো আমার এখনো মনে আছে যে এই জামাগুলো দেখে আমি যে পরিমাণ খুশি হতাম ওই সময়, এবং আমার বোন মানে পাগলের মতো করতো আমাকে ওই জামাগুলো নিয়ে। এই ভালোবাসাটা আপনি বলার পরে হঠাৎ আমার মনে হলো যে হ্যাঁ, এইটা তো আমি অনেক মজা পাইতাম। হ্যাঁ, যে এত ইউনিক জামা, এবং সে হাতে সেলাই করতো, মানে আছে না যে বাইরে দিত না, নিজে বিভিন্ন ডিজাইন করতো জামাগুলো। এটা খুব মজা লাগতো আমার। রাজীব ভাই, যেটি হচ্ছে সুমি আপা বললেন যে মজার বিষয়, এরকম কোন বিষয় মিস করেন, সেটি এখন মিস করছে, এরকম কি বিষয় আপনার ক্ষেত্রে ঘটছে কিনা? মানে সত্যি কথা বলতে যে এখন ঈদগুলি খুব একটা মজার না, সত্যি কথা। ছোটবেলায় হয়তো খুব মজা পেতাম, ঈদের আগে খুবই একটা ঈদ আসতেছে, এটা একটা মজার ব্যাপার ছিল, যে কালকে ঈদ, এটা একটা বিশাল ব্যাপার, সবাই চাঁদ দেখা একসাথে, কারণ খরচ বেড়ে গেছে না, এইজন্য মজা লাগে। হ্যাঁ, এটা তো অবশ্যই ব্যাপার, এটা তো অবশ্যই আছে। ঈদ আসলে একটা মাথায় চিন্তা করতে হয় যে এত টাকা খরচ হয়ে যাবে, তাই না? তো যেটা এবার হয় নাই, তো এটা হয়তো একটা মজার। না, তবে আমার কাছে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমার একটা মজার ঘটনা হঠাৎ চিন্তা করছিলাম, বাকি দুজনের কোশ্চেন শুনে আমার একটা মজার ঘটনা আছে। ছোটবেলায় আমি একবার ঈদের দিন তো ঈদই পেলাম, তো তখন আমি এত ছোট ছিলাম যে খুব একটা টাকা চিন্তা না, মানে টাকা বললে বুঝতাম যে এরকম একটা জিনিস, সেটা দিলে কিছু একটা পাওয়া যায়, মানে কাইন্ড অফ একটা 1 টাকার মতো আর কি, মানে দিলে কিছু একটা পাওয়া যায়। তো আমাকে এরকম 4টা 500 টাকার নোট ঈদে উঠেছিল, তো 2000 টাকা। তো আমি তো পুরোটা দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি দোকানদারকে একটা নোট দিয়ে বললাম যে 10টা চকলেট দিতে। তখন 1 টাকা 10টা চকলেট পাওয়া যেত, ওই যে লেমন জুস টাইপের। তো দোকানদার খুব হাঁকতে তাকাইছিল আমার দিকে, তারপরে সে দিল, টাকাটা রেখে আমাকে দিল। তারপর আরেকটা দোকানে গেলাম, তারপর যে তখন একটা বাজির মতো পাওয়া যেত, যে একটা কাঠির মাথা, একটা ছোট বলের মতো, এটা বাড়ি দিলে এটা বাড়ি দিলে শব্দ হতো, একটা ছোটখাটো বাজির মতো, লাঠির মাথায় থাকে, লাঠির মাথায় থাকে। এটাও আমি দিলাম, আমাকে 10টা এরকম ইয়া দিল। তো দোকানদার তখন তাকাইছিল,
তারপর আমি আরো 2টা নোট বাকি তখনও। তা আমি এটা বের করে ভাবতেছি যে কি করব। এমন সময় আমার এক আব্বুর বন্ধু জিনিসটা দেখতে পারে এবং আমাকে ধরে হাতে ধরে বাসার দিকে নিয়ে আসছিল, মানে নিয়ে যাচ্ছিল আর কি। তখন আমি লোকটাকে চিনি নাই এবং আমি ভাবতেছিলাম তখন আবার ছেলে ধরা উপদ্রব ছিল। আমি ভাবতেছি লোকটা নিশ্চয়ই ছেলে ধরা, আমাকে এরকম করে নিয়ে যাচ্ছে। আমি খুব মানে চিৎকার করছিলাম এবং কান্নাকাটি করছিলাম। তারপর দেখলাম আমাদের বাসার ওখানে নিয়ে গেল। বাসার ওখানে নিয়ে তারপর বললো যে এরকম আমার হাতে এরকম টাকা পেয়ে। তারপর ফ্যামিলি সবাই তো বললো যে হ্যাঁ তুমি কি করেছো টাকা দিয়ে। ওরা ভাবছিল যে টাকাটা হয়তো আমি রেখে দিব। তারপর আমি বলছি না, আমি বলবো না, কি করবো। হ্যাঁ, তারপর দেখি খুব জোরাজোরি করলো, বললো যে না কোথা থেকে কি কিনেছো বলো। তারপর আমার কাছে খুব একটা অপরাধ বোধ মনে হলো যে আমি একটু জিনিস কিনে ফেলেছি, কিন্তু তাদেরকে কেন বলতে হবে। তারপর তারা গিয়ে আর কি ওই দোকানদারও টাকাগুলো ফেরত দিচ্ছে। তারা বুঝতে পারছে যে আমি টাকাটা চিনি। তবে ঈদ নিয়ে আমার একটা অসম্ভব দুঃখের গল্প আছে। দুঃখের আহ, কিন্তু খুবই যে আমরা একটা ছোট করে, সময় আছে আমাদের। হ্যাঁ ছোট করে, হ্যাঁ, আমরা শেষ সময় ভাগে আছে। একদম তাহলে আরেকদিন বলি, সমস্যা নেই। ছোট করে কি আমরা শুনতে পারবো অল্প একটু? বলে ফেলেন। মানে আমরা ফুল ব্যান্ড একবার খুব এক্সাইটমেন্ট নিয়ে আমরা দেশের বাইরে ছিলাম, তো ঈদ করছিলাম সেবার, যে আমরা ঠিক আছে দেশের বাইরে ঈদ করবো, আর ব্যাপার স্যাপারই আলাদা। হ্যাঁ, তখন আমরা নিউ ইয়র্কে ছিলাম। তো বিশ্বাস করবে না, ঈদের দিন যখন আসলো আমরা কেউ কারোর মুখের দিকে তাকাইতে পারতেছিলাম না। এত খারাপ লাগবে এটা আমরা জীবনে বুঝি নাই। এবং ওই দিন আমরা কানে ধরছি যে কোনোদিন যদি বেঁচে থাকি আমরা দেশের বাইরে ঈদ করবো না। এত জঘন্য ঈদ। মানে এই ফিলিং, দেশে থাকার যে ফিলিং, এইটা একদম আনপ্যারালাইজড। এখানে বসে তো সবার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব দেখা যায়, উৎফুল্ল থাকে সব পুরো বাংলাদেশ সেখানে। হ্যাঁ সেই ভাই, ভাই দেশের ঈদই। আমরা যেহেতু একদম শেষ ভাগে, সুমন ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমরা আসলে আপনি জানেন যে লকডাউন পরিস্থিতি পরবর্তীতে শিথিল হয়ে যাবে অনেকটা, সেরকমই ভাবছে সরকার, এবং অনেক মানুষ ঈদ উদযাপনের জন্য পরিবারের কাছে ছুটে গিয়েছে। তারা আবার ব্যাক করবে অনেকেই ঢাকায়। তো সংক্রমণের একটা সংখ্যা বেড়ে যাচ্ছে, সংক্রমণের হার বেড়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে। তো সেই জায়গা ঠিক থেকে মানে আপনার কাছে জানতে চাওয়া যে নিরাপদে থাকার যে বার্তাটি মানুষের মধ্যে, বা নিরাপদে থাকতে পারে যেন পরবর্তী সময়ে, সেক্ষেত্রে কিছু স্বাস্থ্যবিধি মেনে যদি তারা থাকেন, সেই কথাগুলো নিয়ে যদি বলতেন। আমার কাছে মনে হয় এটাই আমাদের লাইফে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে এই পরিস্থিতি তো আসলে খুব দ্রুত শেষ হবার না, এটা আমরা বুঝতে পারি নানা আলোচনার ভেতর দিয়ে, নানা মতবোধের ভেতর দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আসলে এমন না যে এটা 6 মাস 1 বছরের মধ্যে একটা ভ্যাকসিন চলে আসবে এবং সেটা রাতারাতি শেষ হয়ে যাবে এই প্যান্ডামিক। আসলে এটা দীর্ঘদিন থেকে যাবে। আমরা আসলে আমাদের লাইফস্টাইল, আমরা যেটা শিখলাম কিংবা শিখছি সেটা হচ্ছে যে এই ঘরবন্দি থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখতে পারি সেইটা আসলে আমরা জানতে পারলাম। কিন্তু এটা আরেকটু ছড়া দিতে হবে। দেখা যায় যে আমাদের কিন্তু এরকম অনেক কার্যক্রম ছিল, সাবান দিয়ে হাত ধোয়া, এটা কিন্তু সরকার প্রায় 20 বছর লাগছে সাবান দিয়ে হাত ধোয়া এই ধরনের কার্যক্রম, কিংবা আরো অনেক রকম কার্যকলাপ। তো আমরা আসলে 2 দিনে শিখাই ফেলতে পারবো না পুরো জনগোষ্ঠীকে যে তারা কিভাবে অ্যাওয়ার হবে কিংবা সেই অ্যাওয়ারনেসটা। আমার কাছে মনে হয় যে এটাকে আরো উত্তরোত্তর আগাইতে হবে, কারণ হচ্ছে ঘরবন্দি আসলে মানুষ থাকা পসিবল না। এটা আমাদেরকে একটা টাইমে যে আমাদেরকে ঘরের বাইরেই যেতে হবে, এটাই সত্যি কথা। কিন্তু সেটা হয়তো একটা সিচুয়েশনের পর, আমাদের সামনে তো একটু ভয়ঙ্কর সময় আসছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, পজিটিভের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে দিনে দিনে। কিন্তু এইটা যখনই আমরা একটু কাটায় উঠবো, আমরা যখনই বের হব, আমাদের সেফটি ইস্যুটা আমরা বাইরে গেলেও সেটা মেনটেন যদি করি, মানে কলকারখানাগুলোতে যদি শ্রমিকের সেফটি ইস্যু মালিক দেখেন, শ্রমিকদেরকে যদি আরো একটু সচেতন করেন, আমরা যারা মিডিয়াতে কাজ করছি, আমরা যারা অন্যান্য সেক্টরগুলোতে কাজ করছি, সবাই তার জায়গা থেকে যদি সচেতন হন, তাহলে এটাকে রোধ করা পসিবল। এরকম কোনো সম্ভাবনা আমার কাছে, আমার নিজের কাছে অনেক কিছু আর্টিকেল পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুব অল্প টাইমের মধ্যে এটা শেষ হবার না, এটা একটা দূরবর্তী জায়গার জার্নি এটা। সো এটা আগের ফ্লু গুলাতে পৃথিবী থেকে উধাও হয়ে চলে যায়নি, আসলে সামহাও অনেক বছর লাগছে সেটাকে আমাদের ফাইট দিতে। করোনাকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে ভবিষ্যতের পৃথিবীতে। রাজীব ভাই, আপনার কাছে জানতে চাইবো যে
আমরা এই পরিস্থিতির মধ্যে অনেক ইতিবাচক বিষয় দেখেছি এবং সেটি দেখেছি ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাসেবক এবং কিংবা স্বেচ্ছাসেবী অনেক সংগঠন তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, যেটি আসলে আমাদেরকে অনেক ইতিবাচক জায়গা তৈরি করেছে বা পরিবর্তনের বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশের যে কথা আমরা সবসময় বলতাম সেটি আসলে আমাদের বাস্তব আকারে আমরা দেখতে পেয়েছি। এখন সেটিকে কেমন ভাবে দেখছেন খুব সংক্ষিপ্ত? না, আমি জিনিসটাকে খুবই খুবই পজিটিভ ভাবে দেখছি। মানে এর মধ্যে যেটা হচ্ছে যে কিছু মানুষ আমি দেখছি নিঃস্বার্থভাবে এগিয়ে আসছে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এবং কারণ একটা সমাজ তো আসলে কিছু মানুষের কাজ করা লাগবে না, তো সমাজটা আসলে কখনো চলবে না। যে মানে পরিচ্ছন্ন কর্মী, তাকে তো কাজটা করা লাগবে না, তো আমাদের পরিবেশটা নোংরা হয়ে থাকবে। সো অনেক স্বেচ্ছাসেবক, অনেকে তাদের অক্লান্ত পরিশ্রম করছে, জীবনের রিস্ক নিচ্ছে। সেদিন দেখলাম সেদিন একটা সংগঠন যারা এই করোনায় যারা মারা যাচ্ছে তাদেরকে দাফনের ব্যবস্থা করছে, তাদের কবর সৎকার করছে। সো এগুলি অবশ্যই আমাদের মনে হয় যে এখন আমি যদি সুযোগ পেলে আমিও কিছু করতে চাই। অনেকদিন মনে হয়েছিল যে আমাদেরও কিছু করা উচিত এইসব মানুষের জন্য, কারণ সময়টা এমন একটা সময় যে এটা পুরো বৈশ্বিক একটা সমস্যা, এটা ক্রাইসিস। এটা খুব সহজে যে কাটবে এরকম না, কিন্তু আমাদের জীবনযাত্রা, আমাদের চলাফেরা সবকিছু এইটাকে মাথায় রেখেই হয়তো তৈরি করতে হবে। তবে অ্যাটলিস্ট আমি একটু বলতে চাই যে আমাদের কিছু জিনিস এখান থেকে করোনা পরবর্তীতে আমাদের মনে হয় পজিটিভ হবে। সেটা হচ্ছে যে করোনা অন্তত আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে পরিষ্কার থাকতে হয়। সো আমাদের রাস্তাঘাটে মানুষ যে থুতু ফেলতো, নোংরা থাকতো, সেগুলি হয়তো আমরা করোনা যদি শেষ হয়ে যায় কখনো, হয়তো আমরা এগুলি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। সুমি আপা, আপনার কাছ থেকে শেষবারের মতো জানতে চাইবো যে আমরা একটা সময় দেখেছি যে পুলিশের বিরুদ্ধে ঢালাও ভাবে অভিযোগ হতো, চিকিৎসকদের বিরুদ্ধে আমাদের নানা ধরনের অভিযোগ ছিল, এবং সেই পরিস্থিতিতে থেকে এখন পরিবর্তন ঘটেছে। এই ফ্রন্টলাইনার্সরা আমরা দেখেছি এখন নিবেদিত প্রাণ হয়ে এই সংকট মোকাবেলায় কাজ করছে। এই যে পরিবর্তন, একটা সময় আমরা কিন্তু এমনটাই চেয়েছিলাম, আমরা আমাদের সম্ভাবনার কথা বলি বা স্বপ্নের কথা বলি, এই বাংলাদেশের কথাই চেয়েছিলাম যে মানুষ আসলে মানুষের পাশে দাঁড়াবে, সেটি এখন বাস্তব আকারেই দেখছি। কেমন ভাবে দেখছেন এই বাংলাদেশকে? মানুষ মানুষের পাশে দাঁড়াবে এই বাংলাদেশ ছিল সবসময় আসলে। হ্যাঁ, না হলে আসলে ৭১ আমরা জিততাম না, বা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অর্জনগুলো আসতো না। আর যারা অভিযোগ করেন, আমি দেখছি তারা আসলে সব সিচুয়েশনেই অভিযোগ করেন। এখনো যে সব ডাক্তাররা কাজ করছেন, পুলিশরা সারাদিন কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের শ্রমিকরা, আমাদের প্রচুর মানুষ কাজ করছেন, যাদের ঘরে থাকার সৌভাগ্যটা নাই, তারা কিন্তু কঠোর পরিশ্রম করে আছেন, এবং আমাদের পক্ষ থেকে মানে স্যালুট, সত্যি কথা। কিন্তু দেখবেন এর মধ্যেও কিছু মানুষ আসলে কমপ্লেন করে। তো যারা কমপ্লেন করে আমি সবসময় তাদের একটু আলাদা করে রাখি আসলে, যে তাদেরকে কমপ্লেন নিয়ে থাকতে দেন, আর যারা কাজ করে তারা করে যাবে। হ্যাঁ, এবং সময় বলে দেবে যে আসলে কার কোথায় কি হচ্ছে। রেজা, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার মাধ্যমে আসলে আমার বন্ধুদের সাথে দেখা হলো, আমার খুব কাছের। আমরা তিনজনই আসলে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো দেখা হলো সবার সাথে এতদিন পরে। থ্যাংক ইউ সো মাচ। আর বললাম, কমপ্লেন নিয়ে মাথা ঘামায় লাভ নাই, আমরা দেখতে পাচ্ছি কে কি করছে। এবং আমি সবসময় একটা জিনিস ছোট্ট করে বলি, আমি ছোট্ট করে বলি, একটা জিনিস খুব বিশ্বাস করি, যে যখন দেশে কোনো দুর্যোগ আসে, একদল পাগল মানুষ থাকে, তারা না এত কিছু না ভেবে রাস্তায় বের হয়ে যায় কাজ করতে মানুষের জন্য। এই পাগল মানুষগুলো কখনো হিসাব কষে না যে আমি কি পাবো এর থেকে, আমি কি কতটা। সো এই যে আজকের ডাক্তাররা, আজকের পুলিশরা এই পাগলদের দলে আসলে, যারা মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সো আমাদেরও পাগল হইতে হবে এরকম। সো এটাই আমার কথা। নিশ্চয়ই পাগল হয়ে যাবে, পাগল ছাড়া দুনিয়া চলে না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য রাজীব ভাই, সুমি আপা এবং শোন ভাই। নিশ্চয়ই আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ রেজা। বাই রাজীব, বাই সুমনদা। হ্যাঁ, কথা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন, আমাদের অতিথিদের কথা শুনছিলেন, এবং সেই মোদ্দা কথা একটি, যে নিরাপদে থাকতে হবে, নিজেকে নিরাপদে রাখতে হবে এবং দেশকে ভালো রাখতে হবে। ভালো থাকবেন, দেখা হবে আগামী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন।